প্রেমে ধোঁকা খেয়ে অনেকে তো অনেক কিছুই করে, তবে কেউ কি কখনো এই কারণে দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছে? হ্যাঁ, আমাদের আজকের গল্পের নায়িকা মিকি সেটাই চায়। সে চায় দেশের প্রধানমন্ত্রী হয়ে তার ধোঁকাবাজ বয়ফ্রেন্ডের 12টা বাজাতে। কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া কি এতটাই সহজ? এখন এটাই দেখার পালা যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সে কি কি কাণ্ড ঘটায়, আর আদৌ কি সে প্রধানমন্ত্রী হয়ে তার বয়ফ্রেন্ডের উপর রিভেঞ্জ নিতে পারবে। সেটাই দেখব আজকের গল্প রিভেঞ্জ গার্লে। গল্পের শুরুতেই আমরা মিস ক্যাম্পাস নামক একটা কম্পিটিশনের ফাইনালের দিন দেখি, যেখানে দেখা যায় মিকি তাকারাইসি নামের এক মেয়ে এই কম্পিটিশনটা জিতে যায়। আর ক্রাউন পরানোর পর যথারীতি তাকে সকলের উদ্দেশ্যে কিছু বলতে বলা হয়, যেখানে সে তার বাকি কম্পিটিটরদের বেশ ছোট করে কথা বলতে থাকে। তাদেরকে উদ্দেশ্য করে অনেক অপমানজনক কথাও বলে সে। আর তার এসব কথা শুনে উপস্থিত সকলেই বেশ অবাক হয়ে যায় যে সে এভাবে কেমন করে কথা বলতে পারে। তো কেউই তার এমন স্পিচ দেয় একেবারেই খুশি ছিল না। তাই তার স্পিচ শেষ হলেও কেউ হাততালিই দেয় না। তো কেউ তাকে প্রেজ না করলেও সে নিজে নিজেই হাততালি দিয়ে নিজেকে প্রেজ করতে থাকে, আর সকলকে উদ্দেশ্য করে হাততালিও দিতে বলে। আর এই সব কিছু দেখে পেছন থেকে তার অন্যান্য কম্পিটিটররা বলছিল এই মিকি মেয়েটা অনেক বেশি রুড, তার পার্সোনালিটি মোটেও কাইন্ড না, সে কখনোই এই কম্পিটিশন জিততো না, শুধুমাত্র অনলাইন ভোটের কারণেই জিতে গিয়েছে। এসব শুনে মিকি তাদের দিকে এগিয়ে আসে আর তাদেরকে আবারও কথা শোনাতে থাকে। আর আমরা এখানে ভালো করেই বুঝতে পারি যে মিকি বেশ অহংকারী, আর সে নিজেকে অনেক বেশি সুন্দরী মনে করে। তো মিকির এই সব আচার আচরণ দেখে তার কম্পিটিটররা সকলেই মিকিকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। মিকিও তখন খুব ভাব নিয়ে র্যাম্পের উপর হাঁটছিল, কিন্তু যখন সে ওই র্যাম্পের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই হঠাৎ করে পা পিছলে নিচে পড়ে যায়। আর এটা দেখে তো সকলেই বেশ চমকে যায়। আমরা তখন দেখি একটা ছেলে তখনই মিকিকে ধরে ফেলে আর তাকে আঘাত পাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। আর এই দৃশ্যটা আশেপাশের সকলেই হা করে দেখছিল। মিকিও তখন তাকে ধন্যবাদ জানায় তাকে এইভাবে বাঁচানোর জন্য। তখন দেখা যায় সেই ছেলেটা মিকির বেশ প্রশংসা করে। সে বলতে থাকে মিকি তো দেখতে আসলেই অনেক বেশি সুন্দর, এমন সৌন্দর্য সে আগে কখনো দেখেনি। এটা শুনে মিকিও অনেক খুশি হয়ে যায়। এমনিতেই তো তার অহংকারে মাটিতে পা পড়ছিল না, আর এই প্রশংসা শোনার পর তো সে আকাশে উঠতে থাকে। যাই হোক, তো এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। এরপর আমরা বেশ কিছুদিন পরের দৃশ্য দেখি, যেখানে মিকি নিজের এক বন্ধুকে এই সব কথা বলছিল। তার বন্ধু তখন তাকে বলতে থাকে তুমি এর আগেও 1000 বার এই গল্প আমাকে শুনিয়েছ, আর এটাও বলেছ এরপরে তোমরা দুজন সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়েছিলে, তারপর তোমরা অনেক ভালো সময়ও কাটিয়েছ। এসব শুনতে শুনতে আমার তো তোমার এই প্রেমের গল্প মুখস্থ হয়ে গিয়েছে, তাই আমি আর শুনতে চাচ্ছি না। তো এখানে আমরা জানতে পারি সেদিন অনুষ্ঠানে দেখা হওয়া সেই ছেলেটার সাথেই মিকি ডেট করছে। তো মিকি বলতে থাকে হিরোমাসার কথা ভাবলেই আমি অনেক বেশি খুশি হয়ে যাই, আমার তো খুব ভালো লাগে। তার বন্ধু তখন তাকে বলে তার মানে মিকি হিরোমাসাকে খুব ভালোবেসে ফেলেছে। এই কথা শুনে তো মিকি নিজেও বেশ লজ্জা পায়, আর সে অনেক বেশি খুশি ছিল। তাই সে তার বন্ধুকে বলতে থাকে আমি কখনোই ভাবিনি আমি এমন কাউকে ডেট করব যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হবে, এত বেশি হ্যান্ডসাম হবে, আর তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও এত ভালো হবে। সে তো সব দিক থেকে একদম পারফেক্ট। আর সে নিজে নিজেই আরো বলে যে হিরোমাসা তো আমার জন্য একদম উপযুক্ত বয়ফ্রেন্ড। তো এই সময় আমরা তাদের একসাথে কাটানো কিছু দৃশ্যও দেখতে পাই। মিকির বন্ধু তাকে বলে এমনও তো হতে পারে সেই ছেলেটা মিকিকে ধোঁকা দিচ্ছে আর তাকে ব্যবহার করার চেষ্টা করছে। এই কথাটা শোনার পর মিকি অনেক বেশি হাসতে থাকে। এরপর সে বলে মিকি তাকারাইসিকে ধোঁকা দেওয়ার ব্যাপারে তো কেউ ভাবতেও পারে না, সে উল্টো সবাইকে ধোঁকা দিবে, কিন্তু তাকে কেউ কখনো ধোঁকা দিবে না। এসব শুনে তার বন্ধু আর কিছুই বলে না আর সেখান থেকে চলে যায়। এরপর মিকি চলে আসে নিজের অফিসে। তো অফিসে একটা মিটিং শুরু করার আগে তার কাছে একটা ফোন কল আসে, যেটা হিরোমাসার ছিল। সে মিকিকে জিজ্ঞেস করে পরের দিন কি সে ফ্রি আছে, কেননা এরপর দিনই তাদের দেখা করার সম্পূর্ণ 1 বছর হতে যাচ্ছে। তাই সে এটা মিকির সাথেই সেলিব্রেট করতে চায়, তাও অনেক স্পেশাল ভাবে। মিকি তো এই সব কথা শুনে বেশ খুশি হয়ে যায়
যে তার বয়ফ্রেন্ড এই দিনটাও মনে রেখেছে। তো হিরোমাসা তাকে বলে সে মিকির সাথে ক্যাম্পাস পার্টিতেই দেখা করতে চায়, কেননা সে স্পেশাল ভাবে এই দিনটা সেলিব্রেট করতে যাচ্ছে আর সে মিকিকে একটা সারপ্রাইজও দিবে। এই সব কথা শুনে মিকিও তো এতে রাজি হয়ে যায়। তো এরপরই শুরু হয় লাঞ্চ ব্রেক। তো এই ব্রেকে মিকি যখন একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করছিল তখনই সেখানে একটা মেয়ে আসে। মেয়েটা মিকিকে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। এরপর সে বলে গতকাল মিকির বয়ফ্রেন্ড এই শপিং মলেই এসেছিল আর সে একটা ডায়মন্ডের রিংও অর্ডার করেছে যেখানে হার্ট শেপের ভেতরে এম লেখা ছিল। সে বলেছে তার ওই রিংটা কালকের ভেতরেই লাগবে। মেয়েটা আরো বলে হয়তো মিকির বয়ফ্রেন্ড মিকির জন্যই এই ডায়মন্ড রিংটা অর্ডার করেছে। এই সব শুনে তো মিকি ইমাজিন করতে থাকে হয়তো তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য প্রপোজ করবে। এই সব চিন্তা করেই তো তার মনের মধ্যে লাড্ডু ফুটতে থাকে। সে খুবই এক্সাইটেড হয়ে যায় আর সোজা বাড়িতে গিয়ে সে তার নিজের বন্ধুকেও এসব ব্যাপারে জানায়। সে বলতে থাকে নিশ্চয়ই সে বিয়ের জন্যই প্রপোজ করতে যাচ্ছে আর এ কারণেই আমাকে সারপ্রাইজ দিবে বলেছে। তো এইসব ভেবে সে তো অনেক খুশি ছিল। সে তো বিয়ের পরে হানিমুনে যাওয়ার প্ল্যানিংও করতে শুরু করে দেয়। সে তো এখনই এত কিছু প্ল্যান করে ফেলে, না জানি এরপর সে কি করবে। যাই হোক, এরপর আমরা আবারও মিস ক্যাম্পাস কম্পিটিশনের দৃশ্য দেখি যেটা এই বছরে অনুষ্ঠিত হচ্ছিল। দেখা যায় মিস ক্যাম্পাসের উইনার সকলের উদ্দেশ্যে উইনিং স্পিচ দিচ্ছিল, যেটা সাধারণভাবেই সব উইনাররা দিয়ে থাকে। তো তখনই সেখানে মিকি চলে আসে আর সবার নজর তার দিকেই চলে যায়। মিকিও তখন বেশ ভাব নিয়ে পার্টির ভেতরে এন্টার করে। আমরা বুঝতে পারি হিরোমাসা মিকিকে এখানেই দেখা করার জন্য ডেকেছে, কারণ তাদের প্রথম দেখা তো এখানেই হয়েছিল। তাই হয়তো এই জায়গাতেই তারা স্পেশাল ভাবে সবকিছু আবারও সেলিব্রেট করতে চায়। তো তখনই দেখা যায় মিকির কাছে মাইকো নামের একটা মেয়ে আসে, যে কিনা গত বছরই মিকির কম্পিটিটর ছিল আর সে কম্পিটিশনে রানার আপও হয়েছিল। মেয়েটা তার সাথে ভালোভাবে কথা বলতে আসলেও মিকি এমন অ্যাক্ট করছিল যেন সে তাকে চিনতেই পারছে না। মিকি যে অহংকারী সেটা সবসময়ই সে প্রকাশ করে যায়, কিন্তু তবুও মাইকো মিকির সাথে বেশ ভালোভাবেই কথা বলার চেষ্টা করে। কিন্তু সে যখন এত কথা বলছিল তখনও মিকি তাকে সম্পূর্ণভাবে ইগনোর করে আর সেখান থেকে চলেই যায়। আর যখন মাইকো পেছনে তাকায় তখনই সে দেখতে পায় মিকি সেখান থেকে চলে গিয়েছে। এটা দেখে তার খুবই অদ্ভুত লাগে। যাই হোক, এরপর মিকি যখন হিরোমাসার জন্য অপেক্ষা করছিল তখনই সেখানে একটা মেয়ে চলে আসে ওই হিরোমাসাকে খুঁজতে। মিকি এই কথা শুনে সেই মেয়েটার কাছে এগিয়ে আসে আর জিজ্ঞেস করে সে হিরোমাসাকে কেন খুঁজছে, তার কি দরকার। তখন ওই মেয়েটা মিকির পরিচয় জানতে চায়, যে সে কেন তাকে এভাবে জিজ্ঞেস করছে। তখন মিকি জানায় তুমি চাইলে আমাকে ওর ফিয়ন্সেই বলতে পারো আর আমার নাম মিকি তাকারাইসি। এই কথা শুনে তো মেয়েটা বলতে থাকে তুমি তাহলে সেই আনলাকি গার্ল যে কিনা গত বছর মিস ক্যাম্পাস জিতেছিলে। মিকি তো তার এই কথা শুনে কিছুই বুঝতে পারে না যে মেয়েটা বলছে কি। তো তখনই এই মেয়েটা জানায় সে প্রেগনেন্ট আর এই বাচ্চার বাবা হিরোমাসা। সে আরো জানায় হিরোমাসা এই পর্যন্ত অনেক মেয়ের সাথে রিলেশন করেছে আর পরবর্তীতে সে সকলকেই ধোঁকা দিয়েছে। এটাই তার স্বভাব। সে মোটেও ভালো কোনো ছেলে না। সে সবসময় মেয়েদেরকে তার ভালো আচরণ দিয়ে ভুলিয়ে ভালিয়ে প্রেম করে, তাদেরকে প্রেগনেন্ট করে, তারপর ছেড়ে দেয়। মিকি তো এই মেয়েটার থেকে এইসব কথা শুনে হাসতেই থাকে আর বলতে থাকে শোনো, হিরোমাসাকে পাওয়ার জন্য মেয়েরা কত কিছু করে, কিন্তু সে তো নিজে আমার কাছে এসেছে। আমি তো তার জন্য কিছু করিনি, উল্টো সেই আমার জন্য অনেক কিছু করে যাচ্ছে। এইসব কথা শুনে ওই মেয়েটা মিকিকে বলে তুমি কিন্তু অনেক বেশি পস্তাবে, আমার কথা তো বোঝার চেষ্টা করছো না। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। তো এই মেয়েটা যাওয়ার পরপরই মিকির কাছে হিরোমাসার মেসেজ আসে, যেখানে সে মিকিকে নিজের একটা ছবি তুলে পাঠাতে বলেছে। এটা দেখেই তো মিকি বেশ খুশি হয়ে যায় আর সে ভাবতে থাকে হিরোমাসা কখনোই তাকে ধোঁকা দিতে পারবে না। এই সব মেয়েরা উল্টো পাল্টা কথা বলছে, তাকে হিংসা করে দেখেই হয়তো এমন বলছে। তো এরপরই সে নিজের একটা সেলফি তুলছিল, তখনই সে দেখতে পায় তার পাশে দাঁড়ানো একটা মেয়েও ঠিক একইভাবে সেলফি তুলছে যেভাবে মিকি তুলতে যাচ্ছিল। এরপর সে লক্ষ্য করে তার আশেপাশের অনেক মেয়েরাই ঠিক সেই সময়ই ছবি তুলছে, কিন্তু এতক্ষণ
তারা সকলেই নিজেদের ভেতর গল্প করতে ব্যস্ত ছিল। মিকি তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে এখানে হচ্ছেটা কি। তো এরপর সে দেখতে পায় পার্টির প্রায় সব মেয়েরাই হঠাৎ করে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তখনই তার কাছে মাইকও চলে আসে আর সে মিকিকে উদ্দেশ্য করে বলে তার একটা ছবি তুলে দিতে। তো সে ছবি তুলে দেওয়ার জন্য নিজের ফোনটা মিকিকে দেয়। মিকি তখন দ্রুত মাইকোর ফোনের মেসেজে যায় আর সেখানেই সে হিরো মাসার সেই মেসেজটা দেখতে পায় যেটা সে মিকিকেও দিয়েছে। এটা দেখে তো মিকি শকড হয়ে যায় আর এই সময়ই তার বারবার সেই প্রেগন্যান্ট মেয়েটার কথা মনে পড়তে থাকে। তার মানে সেই মেয়েটা সত্যি কথাই বলেছিল আর হিরো মাসা সব মেয়েদের সাথেই এমন করে। এই সব কিছু ভেবে সে দৌড়ে সেই পার্টি থেকে বেরিয়ে যায় আর বাইরে বেরিয়েই সে নিজে জুতো খুলে হাতে নিয়ে দৌড়াতে থাকে। সে সব কোনোভাবেই মানতে পারছিল না। অন্যদিকে আমরা হিরো মাসাকে দেখি যে নিজের দাদার সাথে তাদের অফিস থেকে বের হচ্ছিল। সেখানে অনেক মেয়েরা তাকে এসে ঘিরে ধরে। সে এতটাই ফেমাস ছিল মেয়েদের মধ্যে। তো সেই সময় হিরো মাসার দাদা তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় আর হিরো মাসা সব মেয়েদের সাথে গল্প করতে শুরু করে। তখনই তার অফিসের সামনে মিকি চলে আসে, যার অবস্থা অনেক বেশি বিধ্বস্ত ছিল। মিকি যখন হিরো মাসার অফিসের সামনে দাঁড়িয়েছিল ঠিক তখনই সেখানে ওই প্রেগনেন্ট মেয়েটাও চলে আসে। সে তখন মিকিকে উদ্দেশ্য করে বলে নিশ্চয়ই এখন মিকি তার কথা বিশ্বাস করেছে, তখন তো অনেক বড় বড় কথা বলছিল। তো এর জবাবে মিকি বলে এমনটা মোটেও নয়, সে শুধুমাত্র হিরো মাসার সাথে কথা বলে সব বিষয়ে ক্লিয়ার হতে চাইছে, এজন্যই সে এখানে এসেছে। তো এই কথা বলেই যখন সে হিরো মাসার দিকে যাচ্ছিল তখনই সেই প্রেগনেন্ট মেয়েটা মিকিকে বলে হিরো মাসা তাকে টাকা দিয়েছে নিজের মুখ বন্ধ রাখার জন্য। সে ওই টাকাটাও মিকিকে দেখায়। এরপর বলে এখন নিশ্চয়ই বুঝতে পারছো সে কেমন ছেলে। মিকি তবুও তার কোনো কথাই বিশ্বাস করে না আর হিরো মাসার সাথেই কথা বলতে এগিয়ে যায়। তো মিকিকে এই অবস্থায় এখানে দেখে হিরো মাসাও বেশ অবাক হয়ে যায়। তো মিকি তাকে বলে তুমি আমাকে যেই মেসেজ দিয়েছো সেটা সব মেয়েদের কাছে কিভাবে গেল? নিশ্চয়ই তুমি ভুল করে এমনটা করে ফেলেছো, তাই না? আর নিশ্চয়ই আমাকে মেসেজ দিতে গিয়ে ভুল করে সব মেয়েদের কাছে চলে গিয়েছে, তাই তো? হিরো মাসা তখন মিকির কথার কোনো জবাব দেয় না। মিকি তো তাকে বারবার একই কথা জিজ্ঞেস করতে থাকে। সেই সময় হিরো মাসা নিজের বডিগার্ডদের ইশারা করলে তারা মিকিকে বাহানা দিয়ে সেখান থেকে নিয়ে আসে। তারা তখন মিকিকে বলে যত টাকার প্রয়োজন এখান থেকে নিয়ে যাও, কিন্তু নিজের মুখ বন্ধ রাখো। এই কথাটা শুনেই তো মিকি খুব রেগে যায় আর বলতে থাকে তার টাকার কোনো প্রয়োজন নেই। তারা তাকে কি মনে করেছে? হ্যাঁ। এরপরই সে আবারও হিরো মাসাকে জিজ্ঞেস করতে থাকে যে সে কেন এমনটা করেছে। সে তো তার জন্য রিংও কিনেছিল আর তাকে বিয়ের জন্য প্রপোজও করতে চেয়েছে, তাহলে এমন করেছে কেন? তার এসব কথা শুনে হিরো মাসা সেখানে এগিয়ে আসে আর হাসতে হাসতে বলে সে কখন তাকে এমনটা বলেছে? আজ তার অন্য একটা গার্লফ্রেন্ডের বার্থডে ছিল আর সে তার জন্যই গিফট হিসেবে সেটা কিনেছিল। সে তো মিকির জন্য এসব কেনেইনি। মিকি তো এই কথাগুলো শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে থাকে তবে সে কেন তাকে ক্যাম্পাস পার্টিতে যেতে বলেছিল? এর কারণ কি? জবাবে হিরো মাসা বলে কারণ আমি সেই সব মেয়েদের এক জায়গায় দেখতে চেয়েছিলাম যারা সবাই আমার জন্য পাগল। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। মিকি তখন তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু সে মিকিকে সম্পূর্ণ ইগনোর করে সেখান থেকে চলে যায়। এই সব কিছুতে মিকি অনেক বেশি অপমানিত হয়। তার সব অহংকার মাটিতে মিশে যায় আর সকলেই সেখানে মিকির দিকে তাকিয়ে উপহাস করতে থাকে। এই সব কিছুতে মিকি বেশ ভেঙে পড়েছিল। সে এসব আর নিতে পারছিল না। তো মিকি যখন পুরো বিধ্বস্ত হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই একটা ছেলে মিকিকে উদ্দেশ্য করে বলতে থাকে মিকি তো অনেক বেশি বোকা। এই কথা শুনেই মিকি অনেক রেগে যায় আর তার উপর চিল্লাতে শুরু করে। ছেলেটা তখন মিকিকে বলে হিরো মাসার রাগ অযথা আমার উপরে ঝাড়ার চেষ্টা করো না, কোনোই লাভ নেই তাতে। মিকি তখন বলে আমি ওর উপরে প্রতিশোধ নিয়েই ছাড়বো, আমি ওকে নিজের প্রেমের জালে ফাঁসাবো, এরপর ওর থেকে রিভেঞ্জ নিব আর এটা আমার ওয়াদা। তো এর জবাবে ছেলেটা আরো উপহাস করতে থাকে আর বলতে থাকে তুমি তাহলে এই দেশের প্রাইম মিনিস্টার হয়ে যাও, কেননা এটাই হিরো মাসার থেকে বদলা নেয়ার একমাত্র উপায়। এছাড়া তুমি ওর উপরে কোনোদিনও বদলা নিতে পারবে না।
কারণ সে অনেক বেশি পাওয়ারফুল। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। আর মিকি তখন বলতে থাকে, তাহলে আমি এমনটাই করব, আমি প্রাইম মিনিস্টারই হব। তো এরপর আমরা জাপানের পলিটিক্যাল স্কুলের একটা অনুষ্ঠান দেখতে পাই, যেখানে ভবিষ্যৎ লিডাররা এসে পলিটিক্সের উপরে পড়ালেখা করত। সেই স্কুলেরই টিচার কেসারাগি, তাকে তাদের স্কুলের নতুন স্টুডেন্টদের উদ্দেশ্য করে কিছু বলতে বলা হয়। তো এখানেই আমরা মিকির সাথে দেখা হওয়া সেই ছেলেটাকেও দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। তো কেসারাগি যখন সকলকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছিল, ঠিক তখনই সেখানে মিকি উপস্থিত হয়। আর সেখানকার গার্ডেরা তাকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনো কিছুই মানে না আর সরাসরি সেখানে ঢুকে পড়ে। আর সকলের উদ্দেশ্যে বলে, আমি মিকি তাকারাইসি, ইউনিভার্সিটি অফ টোকিওর টপ স্টুডেন্ট। আমার বয়স 24 বছর আর আমি নেক্সট ইলেকশনে পিএম পদে অংশগ্রহণ করব। তাই আমি নিজের জব ছেড়ে এখানে পলিটিক্স শিখতে এসেছি। তো তার এসব কথা শুনে সকলেই হাসতে থাকে। গার্ডরা তখন তাকে কোনোভাবে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু মিকি এরপরও সরাসরি স্টেজে উঠে পড়ে আর কেসারাগির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আপনারা যদি আমাকে এখানে ভর্তির সুযোগ না দেন আর পলিটিক্স শিখতে সাহায্য না করেন, তাহলে আপনারা অনেক বেশি পস্তাবেন। তাই আমি চাই আমাকে এখানে অ্যাডমিশন দেয়া হোক। তার কথা শুনে উপস্থিত সকলেই হাসতে থাকে, কারণ একটা দেশের প্রাইম মিনিস্টার হওয়া তো এত সহজ না। আর বললেই কি পলিটিক্স শিখে নেওয়া যায়? এটা সময়ের ব্যাপার। তো এই সময় মিস কেসারাগি অবাক হয়ে মিকির দিকেই তাকিয়ে থাকে। তখনই অনুষ্ঠানের হোস্ট এসে মিকিকে বোঝানোর চেষ্টা করে যে এই বছরের ভর্তি পরীক্ষা আগেই শেষ হয়ে গিয়েছে, তাই এখন নিজেকে ভর্তি করানো সম্ভব নয়। এটা শুনে মিকি বলে, তাহলে আপনারা আমার আলাদাভাবে পরীক্ষা নিন, তাহলেই তো হয়ে যাচ্ছে। হোস্ট তো এই কথা শুনে বেশ ঘাবড়ে গিয়ে বলতে থাকে, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তখনই সেখানে সেই ছেলেটা চলে আসে আর মিকিকে উদ্দেশ্য করে বলে, আইনের শাসক হওয়ার ইচ্ছে থাকলে প্রথমে আগে নিজেকে সেই আইন মানতে শিখতে হয়। সে মিকিকে ধমক দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। মিকি তো তাকে দেখেই চিনতে পারে। এরপরই কিছু বডিগার্ডরা এসে কোনোভাবে মিকিকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরবর্তীতে মিকি অনেক রেগে মেগে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর সেই ছেলেটাকে আচ্ছা মতো বকছিল। সে বলতে থাকে, ওই বদমেজাজি পলিটিক্যাল সেক্রেটারির আমার মতো ট্যালেন্টে ভরপুর মেয়েকে চোখেই পড়লো না, আমাকে কিভাবে সে সেখান থেকে বের করে দিতে পারলো? এত সাহস কি করে হয়? তখনই দেখা যায় তার পেছনে মিস কেসারাগি চলে আসে। তাকে দেখে মিকি কিছুটা লজ্জাই পেয়ে যায়। তখন কেসারাগি জানায় সে তার লাইফে অনেক পলিটিক্যাল লিডার দেখেছে, তাদের এইসব বিষয়ে পড়ালেখা করিয়েছে, কিন্তু তাদের সকলেই শুধুমাত্র বড় বড় কথা বলতো, কিন্তু দেশের কাজ কেউ করত না। সে আরো বলে, তবে সে মিকির মতো মেয়ে এই প্রথম দেখেছে। সে জানে হিরোমাসা তাকে ধোকা দিয়েছে আর এ কারণেই মিকি ইলেকশনে দাঁড়াতে চাইছে, কেননা হিরোমাসাও প্রাইম মিনিস্টারের ইলেকশন লড়বে। জবাবে মিকি বলে, আমি শুধুমাত্র ওর উপরই বদলা নিতে চাই, তার জন্য যা করার আমি করব। তো তার এসব কথা শুনে কেসারাগি হাসতে থাকে। এরপর সে বলে, প্রাইম মিনিস্টারের পদে লড়ার জন্য মিকিকে সে সাহায্য করতে পারে। তো পরবর্তীতে কেসারাগি মিকিকে নিয়ে নিজের অফিসে চলে আসে, যেখানে সে সেই পলিটিক্যাল সেক্রেটারি ছেলেটাকে মিকিকে হেল্প করার জন্য নিযুক্ত করতে চাইছিল। কিন্তু মিকি এই কথা শুনে বলতে থাকে সে এমন ভয়ানক ব্যক্তির থেকে সাহায্য মোটেও নিবে না। আর সেই ছেলেটাও মিকিকে বলতে থাকে, আমিও বোকাদের পেছনে নিজের সময় ব্যয় করতে চাই না। এর জবাবে মিকি বলে, শোনো, তুমি একজন ফিউচার প্রাইম মিনিস্টারের সাথে কথা বলছো, তাই এভাবে কথা বলতে পারো না। ছেলেটা তখন বলতে থাকে, শোনো, তুমি কখনোই প্রাইম মিনিস্টার হতে পারবে না, তোমার মধ্যে সেই যোগ্যতাই নেই। মিকি তখন বেশ ভাব নিয়ে বলতে থাকে, নিশ্চয়ই তুমি কখনো বিউটি উইথ ব্রেইন এমন কাউকে দেখোনি, এই কারণেই এমনটা মনে করছো। এসব শুনে ছেলেটা মিকিকে উদ্দেশ্য করে বলে, শোনো, একজন ল মেকার যে কিনা দেশ চালাবে, তার ভেতরে এমন অহংকার নয়, বরং ভালোবাসা থাকতে হয়, বুঝতে পেরেছো? মিকি তো এসব শুনে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, তাই সে মিস কেসারাগিকে এর বিরুদ্ধে নালিশ করতে যায়। তখনই কেসারাগি বলে, যদি মিকি পিএম ইলেকশনে লড়াই করতে চায় তবে তাকে আগে এর জন্য সিলেক্ট হতে হবে, আর এটা সে একা কখনোই করতে পারবে না, তার অবশ্যই কারো সাহায্যের প্রয়োজন। সে মিকিকে বলে, মিস্টার কাডোয়াকি তোমাকে
তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারবে, কেননা তার এসব বিষয় সম্পর্কে অনেক বেশি নলেজ রয়েছে। আর সে অনেক পলিটিশিয়ানকেই এই পর্যন্ত ইলেকশন জিততেও সাহায্য করেছে। তো এখানে আমরা জানতে পারি মূলত সেই ছেলেটার নামই ছিল তোশিয়া কাডোয়াকি। তো সে তাকেও বলে মিকিকে হেল্প করতে, কিন্তু সে কেসারাগিকে বলতে থাকে, ম্যাম আমি আপনার কথা কখনো অমান্য করি না, কিন্তু আমি চাই আপনি এই মেয়েকে আমার থেকে দূরে রাখুন, তার কোনো কিছুই আমার পছন্দ না। এই কথা শুনে মিস কেসারাগি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে আর বলে, দেখো তোমার নিজেকে প্রমাণ করার জন্য একজন উইনার ক্যান্ডিডেট প্রয়োজন, এ কারণেই আমি চাই তুমি মিকির উপরে বিশ্বাস রাখো আর ওকে হেল্প করো। তো ফাইনালি মিস কেসারাগির কথায় কাডোয়াকে মিকিকে হেল্প করতে রাজি হয়। মিস কেসারাগি নিশ্চয়ই মিকির মধ্যে এমন কিছু দেখেছিল যে জন্যই সে তার উপর বিশ্বাস রাখছে আর কাডোয়াকিকেও হেল্প করতে বলছে। তো যাই হোক, এরপর কাডোয়াকি মিকিকে হুমকি দিয়ে বলে যদি সে তার একটা কথাও অমান্য করে তবে সে আর তাকে হেল্প করবে না। মিকিও তখন এই শর্তে রাজি হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় মিকির ট্রেনিং, যেখানে পলিটিক্সের সব বেসিক কাডোয়াকি মিকিকে বোঝাতে থাকে। সে তাকে বলে ইলেকশন লড়ার জন্য মিকির বড় কোনো পার্টির সাহায্যের প্রয়োজন, যারা তাকে ফান্ড দিয়ে ইলেকশনের প্রচারের জন্য হেল্প করবে। মিকি এসব শুনে বলতে থাকে এসব তো তার কাছে কোনো ব্যাপারই না, সে খুব সহজেই ডিএসপি কে কনভিন্স করে নিবে আর তার থেকে ফান্ডও ম্যানেজ করতে পারবে। তো পরদিন ফান্ড ম্যানেজ হবার পর কাডোয়াকি মিকিকে বলে এখন মিকির সাপোর্টার প্রয়োজন, যারা তাকে ইলেকশনে সাপোর্ট করবে। এটা শুনে মিকি বলতে থাকে সে মিস ক্যাম্পাস ছিল আর ম্যাগাজিনের ফ্রন্ট পেজেও তার ছবি ছাপানো হয়েছে, তাই তার ফ্যানও অনেক, এইসব তার কাছে কোনো ব্যাপারই না। কাডোয়াকি তখন মিকিকে বলে নিশ্চয়ই তুমি তোমার সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের কথা বলছো। তো এর জবাবে মিকি বলে আমি এমন না যে কিনা সোশ্যাল মিডিয়াতে সবার কাছ থেকে অ্যাটেনশন নেওয়ার জন্য ওখানে ফ্যান ফলোয়ার বানাবো। কাডোয়াকি তখন বলে তার মানে তুমি এত কম ফেমাস যে তোমার কোনো ফলোয়ারই নেই। এই কথা শুনে মিকি বেশ রেগে যায়। তখনই সেখানে কেসারাগি চলে আসে। সে মিকিকে বোঝায় এখন তার সত্যি সাপোর্টার প্রয়োজন, তাই তার সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়াটা বেশ জরুরি, নয়তো তাকে ভোট দেওয়ার মতো মানুষই পাওয়া যাবে না। আর যেহেতু তাদের হাতে আর মাত্র 2 সপ্তাহ সময় আছে, তাই সে মিকিকে সাজেস্ট করে যে মিকি যেন আজকে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে ফেলে। আর মিকি যেহেতু দেখতে বেশ সুন্দর, তাই তার ফলোয়ারও বেশ তাড়াতাড়ি বাড়বে বলেই সে আশা করছে। মিকি তো এই কথা শুনে বেশ খুশি হয়ে যায় আর বলতে থাকে সে 2 সপ্তাহের মধ্যেই হাজার হাজার ফ্যান বানিয়ে ফেলবে। তখন কাডোয়াকি বলে 1000 না, মোট 3 লাখ ফলোয়ার প্রয়োজন। এই কথা শুনে তো সকলে বেশ অবাক হয়ে যায়, কেননা এত কম সময়ের মধ্যে এত ফলোয়ার বাড়ানোটা বেশ কঠিন হবে। কিন্তু মিকি কাডোয়াকির সাথে চ্যালেঞ্জ নেয় আর বলে তার কাছে এসব কোনো ব্যাপার না, সে নিশ্চয়ই এটা করে দেখাবে। কিন্তু কাডোয়াকি তাকে কোনোই পাত্তা দেয় না আর সেখান থেকে চলে যায়। এরপর থেকেই মিকি নিজের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর জন্য অ্যাক্টিভিটি শুরু করে দেয়। সে তার বন্ধুর সাহায্য নিয়ে বিভিন্ন পোজ দিয়ে নতুন নতুন জায়গায় ছবি তোলে এবং ভিডিও করে নিজের ইনস্টাগ্রামে আপলোড করতে থাকে। সে মেকআপের ভিডিও আপলোড করতে থাকে আর ক্যাপশন লেখার সময় মিকি নিজের ভাব দেখানোর জন্য উল্টোপাল্টা কোনো কিছু লিখে ফেললে তার ফ্রেন্ড তাকে এমনটা করতে বাধা দেয়, কেননা এতে করে মিকির ফলোয়ার তাকে হেইট দেওয়া শুরু করতে পারে। তো এভাবে করতে করতেই তার ফলোয়ারও বেশ বেড়ে যায়, কিন্তু সেটা 3 লাখ থেকে খুবই কম। তো মিস কেসারাগি মিকির অ্যাক্টিভিটির দিকে নজর রাখছিল। এসব দেখে সে কাডোয়াকিকে বলে মিকি তো অনেক চেষ্টা করছে, কিন্তু তুমি তাকে এত বেশি ফলোয়ারের টার্গেট দিয়েছো, আমার মনে হয় 2 সপ্তাহের মধ্যে সে এটা পূরণ করতে পারবে না। কাডোয়াকি তখন বলে ম্যাম ও একটা গাধা মেয়ে, ওর দ্বারা কিছুই সম্ভব নয়। তখন কেসারাকি তাকে বলে শোনো, তুমি যদি ওকে সঠিকভাবে সাহায্য করো তবে মিকির পক্ষে এটাও করা সম্ভব। সে আরো বলে আমি খুব ভালোভাবেই জানি তুমি সেই সব পলিটিশিয়ানদের একদমই পছন্দ করো না যারা মিথ্যা ওয়াদা করে আর শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করে, কিন্তু বিশ্বাস করো মিকি এমনটা মোটেও না। হ্যাঁ, তার মধ্যে একটু বাচ্চা সুলভ আচরণ আছে, একটু অহংকার আছে, কিন্তু সেই সবই হয়তো তার বাচ্চা সুলভ আচরণের জন্য। আর আমরা যদি তাকে সঠিকভাবে সবকিছু শিখাই আর সবকিছু বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখবে একসময় তার এই অতিরিক্ত অহংকারও থাকবে না, সে একজন ভালো মানুষেও পরিণত হবে। আর কেসারাগি তাকে এটাও বলে দেখো মিকি কিন্তু প্রথম থেকেই কখনো মিথ্যা কথা বলেনি, আর আমার মনে হয় সে অন্যান্য পলিটিশিয়ানদের মতোও নয়।
তাই তোমার তার উপরে বিশ্বাস করা উচিত। তো তারা কথা বলছিল, এর মধ্যেই সেখানে মিকি চলে আসে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হিরোমাসা আর তার দাদা মিস কেসারাগির সাথে দেখা করতে এসেছে। হিরোমাসার দাদা জানায় এবার পিএম নির্বাচনে তার নাতি হিরোমাসা অংশগ্রহণ করবে, তাই সে চায় কেসারাগি যেন এই ইলেকশনের জন্য হিরোমাসাকে অ্যাসিস্ট করে আর তাকে ইলেকশনের ক্যাম্পেইনের জন্য সাহায্য করে। তো কেসারাগি তাদের বলে সে আগে থেকেই অন্য একজন ক্যান্ডিডেটকে অ্যাসিস্ট করছে, তাই সে এখন তাদেরকে সাহায্য করতে পারবে না। হিরোমাসা সেই ক্যান্ডিডেটের ব্যাপারে তখন জানতে চায়। কেসারাগি জানায় তার নাম মিকি তাকারাইসি। এটা জানতে পেরে হিরোমাসাও বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা মিকি আর কাডোয়াকিকে দেখি, তারা একটা মিটিং এর জন্য যাচ্ছিল। তখনই সেখানে অনেক বৃষ্টি চলে আসে। মিকি কোনোভাবে বৃষ্টি থেকে বাঁচার জন্য কাডোয়াকির ছাতার নিচ দিয়ে যেতে থাকে। তখনই সে রাস্তার পাশে সেই প্রেগনেন্ট মেয়েটাকে দেখতে পায়, যার সাথে তার আগেও দেখা হয়েছিল। মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে টিস্যু বিক্রি করছিল। মিকি এটা দেখে কাডোয়াকিকে কিচ্ছু বলে না আর তার হাত থেকে ছাতা কেড়ে নিয়ে সেই মেয়ের কাছে চলে যায়। মিকি তাকে জিজ্ঞেস করে সে এই অবস্থায় বৃষ্টিতে ভিজে এখানে কাজ কেন করছে। সে তাকে সেখান থেকে নিয়েও যেতে চায়, কিন্তু মেয়েটা জানায় তার টাকার অনেক প্রয়োজন আর তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সব টিস্যু বিক্রি করে শেষ করতে হবে, তবেই সে টাকাটা তার বসের থেকে পাবে। আর এ কারণেই সে বৃষ্টির মধ্যেও কাজ করছে। মিকি তখন তাকে নিজের ছাতাটা ধরিয়ে দেয় আর তাকে দাঁড়িয়ে থাকতে বলে নিজেই টিস্যু বিক্রি করা শুরু করে দেয়। এটা দেখে মেয়েটা তাকে বলে তার কারো দয়ার প্রয়োজন নেই। জবাবে মিকি বলে আমি মাত্র 30 মিনিটের মধ্যেই সব টিস্যু বিক্রি করে দেখাচ্ছি তোমাকে, দেখো। তখন মেয়েটা বলে এত অল্প সময়ের মধ্যে এটা করা কখনোই সম্ভব না। মিকি বলতে থাকে তুমি শুধু দেখো আমি আমার সৌন্দর্য কাজে লাগিয়ে কি করতে পারি, এমন কিছু নেই যেটা আমি করতে পারি না। মূলত সে মেয়েটাকে সাহায্য করার জন্যই এভাবে বলছিল। তো দূরে দাঁড়িয়ে কাডোয়াকিও মিকির এসব কাজ দেখছিল। সে মিকির এমন কাজে কিছুটা অবাকই হয়, সেই সাথে বেশ খুশিও হয়, কেননা সে অসহায় মানুষকে সাহায্য করছিল। তার মানে মিকির ভেতরে একটা সুন্দর মনও আছে, তাই সেও এবার সেখানে চলে আসে আর টিস্যু বিক্রি করতে মিকিকে সাহায্য করতে থাকে। এরপরে কাডোয়াকি মিকিকে জানায় তাদের পরবর্তীতে কোন কোন টিভি চ্যানেল আর রেডিও চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। তো এত জায়গায় ইন্টারভিউ দিতে হবে শুনে মিকি তো অনেক অবাক হয়ে যায়। কাডোয়াকি তখন মিকিকে বলে তুমি কি তোমার নিজের ইনস্টাগ্রামে ফলোয়ার আরো বাড়াতে চাও? যদি চাও তবে যেমনটা আমি বলছি তেমনটাই ফলো করো। আমরা বুঝতে পারি কাডোয়াকি মিকিকে এবার হেল্প করার ডিসিশন নিয়েছে, কারণ সে তার এই ভালো কাজের জন্য বেশ ইমপ্রেস। পরের দৃশ্যে আমরা দেখি মিকির ইনস্টাগ্রাম ফলোয়ার 3 লাখের বেশি হয়ে গেছে আর কেসারাগি সহ অফিসের সবাই তাকে কংগ্রেচুলেট করছে। পরের দিনই মিকির ইন্টারভিউ ছিল। কেসারাগি মিকিকে একটা স্ক্রিপ্ট দেয়, যেখানে পরের দিন তাকে কি কি প্রশ্ন করা হতে পারে সেই সম্পর্কে লেখা ছিল। সকলেই তাকে অল দ্য বেস্ট জানায় আর সেখান থেকে চলে যায়। পরবর্তীতে অফিস শেষে যখন সবাই ফিরে যাচ্ছিল তখনই কাডোয়াকি লক্ষ্য করে মিকি এখনো নিজের স্ক্রিপ্ট পড়ছে। কাডোয়াকি তখন তাকে বাড়ি ফেরার কথা বলে, কিন্তু মিকি জানায় সে আরো একবার এটা রিভাইজ করার পরই বাড়ি ফিরবে। এটা শুনে কাডোয়াকি বলে তুমি অলরেডি এটা করে ফেলেছো। মিকি তখন বলে দেখো আমি কোনো ভুল করতে চাই না, তাই আরো একবার রিভাইজ করতে চাই। তার এত ডেডিকেশন দেখে কাডোয়াকি মুচকি হাসে। এরপর সে মিকির কাছে এসে তার স্ক্রিপ্টটা কেড়ে নেয় আর সন্ধ্যায় তাকে একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য ইনভাইটও করে। মিকি তো এটা শুনেই অবাক হয়ে যায় আর তার দিকেই তাকিয়ে থাকে। কাডোয়াকি তাকে বলে একজনের সাথে আর একজনের খাবার ফ্রি থাকায় সে মিকিকে অফার করেছে, অন্য কিছু নয়। এই কথা বলেই কাডোয়াকি সেখান থেকে চলে যায় আর মিকি তো অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে, তাই সে দ্রুত নিজের ফ্রেন্ডকে ফোন করে আর এই ব্যাপারে জানায়। তার ফ্রেন্ড তাকে বলে নিশ্চয়ই কাডোয়াকি মিকিকে ডেটের জন্য ইনভাইট করেছে। মিকি তো কিছুতেই এটা মানতে পারছিল না, তাই সে নিজেকে বলতে থাকে এমনটা মোটেও নয়। কাডোয়াকির মতো এত রাগী লোক কখনোই কাউকে ডেট করতে পারে না, আর মিকিও কখনোই এমন রাগী মানুষকে ডেট করবে না। হয়তো সে ক্যাজুয়ালি ডিনারের জন্য ইনভাইট করেছে। তো সে এসব ব্যাপারেই ভাবছিল, তখনই তার কাছে হিরোমাসার ফোন আসে আর দৃশ্য এখানেই কাট হয়। অন্যদিকে রাতের বেলা রেস্টুরেন্টে বসে কাডোয়াকি মিকির জন্য অপেক্ষা করছিল, কিন্তু মিকি লেট করায় সে বেশ বিরক্ত হয়ে যায়। তখনই মিকি তাকে ফোন করে আর জানায় সে ডিনারে আসতে পারবে না, কেননা তার বোন অনেক অসুস্থ। কাডোয়াকি তো এটা শুনে চিন্তিত হয়ে যায় আর জিজ্ঞেস করে মিকির কি কাডোয়াকির সাহায্যের প্রয়োজন। মিকি তখন জানায় সে ম্যানেজ করে নিবে। কাডোয়াকি তখন মিকিকে সান্ত্বনা দিয়ে বলে অন্যের খেয়াল রাখাও তাদের ক্যাম্পেইনেরই একটা অংশ, তাই মিকি যেন ভালোভাবে নিজের বোনের খেয়াল রাখে। তারা পরের দিন মিট করবে, কোনো সমস্যা নেই। এ কথা বলেই সে ফোন রেখে দেয়।
অন্যদিকে আমরা দেখি মিকি অন্য একটা রেস্টুরেন্টে এসেছে হিরোমাসার সাথে দেখা করতে। আমরা বুঝতে পারি মিকি হিরোমাসার সাথে দেখা করার জন্যই কাডোয়াকিকে মিথ্যা কথা বলেছে, কেননা সে মিকিকে ফোন করে এখানে ডেকে পাঠিয়েছিল। হিরোমাসা তখন মিকিকে বলে সে মিকিকে সত্যিই ভালোবেসেছিল আর সেই রিং দিয়ে সে মিকিকেই প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু তার ফ্যামিলিতে তার পছন্দের কোনো মূল্য নেই, তাই সে মিকির সাথে অমনটা করতে বাধ্য হয়েছে। তাই সে মিকির কাছে মাফ চাইতে থাকে। এরপর সে মিকিকে তার বাড়িতে ইনভাইট করে, কিন্তু মিকি তাকে রিজেক্ট করে দেয় আর বলে সে তার কাছ থেকে ক্ষমা চেয়েছে, এটাতেই মিকি খুশি। হিরোমাসা তখন মিকির সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। এরপর মিকি সেখান থেকে বিদায় নেয়। পরদিন যখন মিকি অফিসে আসে তখন সে দেখতে পায় কাডোয়াকি বেশ আপসেট আর সে তার সাথে ঠিকভাবে কথাও বলছে না। তো এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে কাডোয়াকি উল্টো মিকিকে জিজ্ঞেস করে সে কি গতকাল রাতে হিরোমাসার সাথে দেখা করেছে। মিকি তো এটা শুনে বেশ অবাক হয়ে যায় আর লক্ষ্য করে কাডোয়াকির ফোনে তার আর হিরোমাসার হ্যান্ডশেক করার একটা ছবি আছে, যেটা কিনা হিরোমাসা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছে। এরপর তারা কেসারাগির সাথেও দেখা করে। কাডোয়াকি এই সব ব্যাপারে তাকে জানায় আর বলে মিকির আজকের সব ইন্টারভিউ সে ক্যান্সেল করে দিয়েছে। কেসারাগিও তখন মিকির উপর অনেক রেগে যায় আর বলতে থাকে ইলেকশনের আগে অপোজিট পার্টির সাথে এভাবে দেখা করা মিকির ইমেজের উপরে কতটা ব্যাড ইফেক্ট ক্রিয়েট করেছে তা সে ভাবতেও পারছে না। যারা তাকে সাপোর্ট করত তারা এখন তাকে অবিশ্বাস করতে শুরু করবে আর তাকে সাপোর্টও করবে না। সে তখন বলে সে মিকিকে বিশ্বাস করেছিল, কিন্তু মিকি তাকে হতাশ করেছে। এসব বলে কেসারাকি রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর কাডোয়াকিও চলে যায়। এই সব ঘটনায় মিকিও অনেক বেশি হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারে হিরোমাসা তাকে রাস্তা থেকে সরানোর জন্যই এটা করেছে। তাই মিকি আবারও তার বিরুদ্ধে লড়াই করার জন্য নেমে পড়ে। সে নিজে একাই বিভিন্ন পার্টির কাছে যেতে থাকে তাকে সাপোর্ট করার জন্য কনভিন্স করতে। সে বিভিন্ন ভাবে সেজে বিভিন্ন পার্টির অফিসে যেত যাতে তারা তাকে সাপোর্ট করে, কিন্তু কেউই তাকে সাপোর্ট করতে রাজি হয় না। সবাই তাকে নিজেদের অফিস থেকে বের করে দিতে থাকে। মিকি তো এসবে অনেক হতাশ হয়ে যায়। তখন কাডোয়াকি আবারও তাকে হেল্প করতে এগিয়ে আসে। সে জানায় ব্লু হারমনি নামের একটা বেশ বড় পার্টি রয়েছে আর ওই পার্টির ক্যান্ডিডেট হঠাৎ করেই অনেক অসুস্থ হয়ে গিয়েছে, তাই সেই পার্টি তার রিপ্লেসমেন্টের জন্য অন্য একজন ক্যান্ডিডেট খুঁজছে। সে মিকিকে সেই পার্টির সাথে ডিল করতে বলে। মিকি তখন নিজের ভুলের জন্য কাডোয়াকির কাছে ক্ষমা চায়। কাডোয়াকি বলতে থাকে মিকি মিথ্যা কথা বলে মোটেও ঠিক করেনি, কেননা সততাই তার একমাত্র শক্তি, এটাকে ভুলে গেলে চলবে না। ফাইনালি কাডোয়াকি মিকিকে মাফ করে দেয়। মিকিও এতে বেশ খুশি হয়। পরদিনই তারা সেই পার্টির সাথে দেখা করে ডিলটা ফাইনাল করে। কাডোয়াকি তাদের আশ্বস্ত করে মিকি তাদের বিশ্বাস রক্ষা করবে আর এবারের ইলেকশন জিতে দেখাবে। মিকিও এই কথায় সম্মত হয়। এরপর থেকেই তারা ইলেকশনের ক্যাম্পেইন করতে শুরু করে দেয়। কাডোয়াকি কেসারাগিকে বলে সে সঠিক কথাই বলেছিল, দেশকে পরিবর্তন করতে সঠিক ক্যান্ডিডেট আগে সিলেক্ট করতে হয়। সে যে করেই হোক মিকিকে ইলেকশনে জিতাবেই। কেসারাগিও তার এই কথায় বেশ খুশি হয়। এরপর মিকির ইলেকশনের পোস্টারের জন্য ফটোশুট শুরু হয়। পরবর্তীতে মিকি নিজের পোস্টার লোকেদের ভেতরে বিতরণ করতে শুরু করে। সে সবার উদ্দেশ্যে পাবলিক স্পিচও দেয়। বেশ ভালোভাবেই সে নিজের ইলেকশনের জন্য প্রচারণা করছিল, কিন্তু কাডোয়াকি বলে সে সঠিকভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারছে না, তাই তার অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত। তখন মিকি তার বিউটি কন্টেস্টের রানার আপ মাইকোর একটা অনুষ্ঠান টিভিতে দেখতে পায়, যেখানে সে সকলকে জানাচ্ছে সে নিজের জব ছেড়ে দিচ্ছে। এরপর মিকি মাইকোর সাথে দেখা করে আর নিজের ইলেকশনের প্রচারণার জন্য তার কাছে সাহায্য চায়। যেহেতু সে অনেক বেশি ফেমাস ছিল আর টিভিতে রিপোর্টারও ছিল, তাই তার সাপোর্টারও ছিল অনেক, কিন্তু সে তাকে সাহায্য করতে মানা করে দেয়। পরবর্তীতে মিকি মাইকোর সামনে মাটিতে বসে রিকোয়েস্ট করতে থাকে তাকে সাহায্য করার জন্য। বোঝাই যাচ্ছে মিকি ধীরে ধীরে তার অহংকার সব ঝেড়ে ফেলে দিচ্ছে। তো এরপর আমরা দেখতে পাই মিকির ক্যাম্পেইনে অনেক বেশি লোকের উপস্থিতি হয়েছে। কাডোয়াকি জানায় এরা সবাই মাইকোর বন্ধু আর শুভাকাঙ্ক্ষী, যারা তার কথায় মিকিকে সাপোর্ট করতে এসেছে। মাইকো তখন মিকিকে বলে মিকি যেন সবসময় লোকেদের সাথে অনেক বেশি ভালো ব্যবহার করে আর তাদের এটা ফিল করায় এরা সকলে তার জন্য কতটা ইম্পর্টেন্ট, তবেই তারা মিকিকে ভালোবাসবে আর সাপোর্ট করে ভোটও দিবে। মিকি তখন বলে সে তো কখনোই এমনটা করেনি। তখন মাইকো বলে এদের খুশি করতে চাইলে তোমার এমনটাই করতে হবে। এরপর থেকে মিকি সবার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করার চেষ্টা করে। তাকে নিজের প্রশংসা বাদ দিয়ে অন্যেরও বেশি বেশি প্রশংসা করতে হতো, যেটা করতে গিয়ে সে অনেক সময় ওভার অ্যাক্টিং করে ফেলতো। মাইকো কোনোভাবে বিষয়গুলো ম্যানেজ করত। এরপর থেকেই মিকি ছোট বড় সবার সাথে অনেক ভালো ব্যবহার করতে শুরু করে আর সে সকলের সাথে অনেক কাইন্ডলি কথা বলে। এতে করে সাধারণ জনগণও তার উপরে বেশ খুশি হয়।
তার ক্যাম্পেইনিং অনেক ভালোভাবেই চলছিল। সকলেই মিকির পারফরমেন্সে অনেক খুশি ছিল। এরপর একদিন মাইকো মিকিকে এসে জানায় সে কাডোয়াকিকে ডেট করার ব্যাপারে ভাবছে, কেননা সে অনেক বেশি কিউট আর মাইকো নিজেও সিঙ্গেল, তাই সে তাকে আজ রাতে ডিনার ডেটের জন্য ইনভাইট করার ব্যাপারে ভাবছে। এটা শুনে মিকির মন কিছুটা খারাপ হয়ে যায়, কিন্তু সে তা প্রকাশ না করে বলে মাইকো যদি কাডোয়াকিকে পছন্দ করে তবে সে এমনটা করতেই পারে। মাইকো তো এটা শুনে বেশ খুশি হয় আর সেখান থেকে চলে যায়। রাতে যখন মিকি নিজের অফিসে বসে কাজ করছিল তখন সেখানে কাডোয়াকি আসে। সে জানায় তাদের আজকের ক্যাম্পেইনও অনেক সাকসেসফুল হয়েছে। মাইকো অনেক বেশি হার্ড ওয়ার্ক করে আর সাধারণ জনগণও তার কথা খুব শোনে। কাডোয়াকির কাছে মাইকোর প্রশংসা শুনে মিকি বিভিন্নভাবে তাকে তাদের ডিনার ডেটের ব্যাপারে জিজ্ঞেস করে। কাডোয়াকিও বিষয়টা বুঝতে পারে, তাই সে মিকিকে বলে আমি রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া ছেড়ে দিয়েছি। এরপর তারা আবারও নিজেদের কাজ করতে শুরু করে। এখানে কাডোয়াকি মিকিকে বলে তাকে অনেক ভালো একজন পলিটিশিয়ান হতে হবে, যাতে সাধারণ মানুষেরা নিজেদের সব দুঃখের কথা তাকে জানাতে পারে। মিকিও এখন শুধুমাত্র নিজের প্রতিশোধের জন্য এই ইলেকশন লড়তে চায় না, সে সত্যি দেশের জন্য কিছু করতে চায়। এরপর কাডোয়াকি মিকিকে আবারও ডিনারের জন্য অফার করে, সেই আগের রেস্টুরেন্টে যেখানে সে এর আগের বারেও তাকে ইনভাইট করেছিল। মিকি তো এবার সাথে সাথেই রাজি হয়ে যায়। তো কাডোয়াকি তখন ফান করে মিকিকে বলে খেয়াল রেখো তোমার বোন যেন আবারও অসুস্থ হয়ে না পড়ে। এ কথা বলেই সে চলে যায়। তো মিডিয়ার কাডোয়াকি দুজনেই বেশ খুশি ছিল। আমরা বুঝতে পারি তারা দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করেছে। পরদিন তারা নিজেদের লাস্ট ক্যাম্পেইনিং এর প্রস্তুতি নিচ্ছিল। তখনই মাইকো একটা নিউজ নিয়ে সেখানে চলে আসে। সেই নিউজে তারা দেখে সেই প্রেগনেন্ট মেয়েটা প্রেস কনফারেন্স করছে, যেখানে সে হিরোমাসার সকল কুকর্মের কথা প্রকাশ করে দিয়েছে। আর সেখানে সেসব ভিকটিম মেয়েদের নিয়েও উপস্থিত হয়েছিল, যারা সকলেই হিরোমাসার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিল। মিকিরা ভাবতে থাকে হঠাৎ করে মেয়েটা কেন হিরোমাসার বিরুদ্ধে কথা বলছে। অন্যদিকে আমরা দেখি এই নিউজে হিরোমাসার দাদা অনেক বেশি রেগে গিয়েছিল। সে যে করেই হোক এই নিউজ ধামাচাপা দেওয়ার আদেশ দেয়। সে হিরোমাসাকে বলে যে করেই হোক তাকে প্রাইম মিনিস্টার হতেই হবে। অন্যদিকে মিকি একটা চ্যানেলে ইন্টারভিউ দিতে যায়, যেখানে তাকে ইলেকশনের ব্যাপারে বিভিন্ন কথা জিজ্ঞেস করা হয়। এরপর হোস্ট তাকে হিরোমাসার সঙ্গে তার সেই ছবিটা দেখায় আর বলে হিরোমাসার সাথে কি মিকির কোনো সম্পর্ক রয়েছে, সে কি অন্য কোনো উদ্দেশ্যে ইলেকশনে দাঁড়িয়েছে। মিকি এই সব কথার কোনোই জবাব দেয় না। অন্যদিকে আমরা আর একটা নিউজ দেখি, যেখানে হিরোমাসাকেও রিপোর্টাররা এসব ব্যাপারে জিজ্ঞেস করছে। তো এর জবাবে সে বলে সে নিজের পার্সোনাল বিষয় সম্পর্কে কোনো কথা বলতে চায় না। এরপর একজন রিপোর্টার তাকে উদ্দেশ্য করে বলে কিছু মেয়েরা মিলে একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করেছে, যেখানে তারা হিরোমাসাকে দোষারোপ করছে। রিপোর্টার জিজ্ঞেস করে এসব কি মিকি তাকারাইসির কোনো প্ল্যান। জবাবে হিরোমাসা বলে আমি চাই ইলেকশন ফেয়ার হোক, তাই আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। আর রিপোর্টার বলতে থাকে হিরোমাসার কথা শুনে মনে হচ্ছে এই সবকিছু বিপক্ষ পার্টি মিকির কোনো প্ল্যান। অন্যদিকে এই নিউজ মিকিরাও দেখছিল। মিকি বলে এই রিপোর্টারকে সে খুব ভালোভাবে চেনে, সে হিরোমাসার লোক। হিরোমাসার এমন মন্তব্যের জন্য মিকির ফলোয়ার কমে যেতে থাকে। তারা বুঝতে পারে হিরোমাসা ইচ্ছে করেই মিকিকে ফাঁসানোর জন্য এমন নিউজ করছে। তো কিছুক্ষণ পরেই সেখানে সেই প্রেগনেন্ট মেয়েটা চলে আসে, যার এখন বাচ্চা হয়ে গিয়েছিল। আর সে নিজের বাচ্চাকে নিয়েই সেখানে এসেছিল। সে কাঁদতে কাঁদতে মিকির কাছে সাহায্য চাইতে থাকে। মিকি তখন তাকে কোনোভাবে শান্ত করে। এরপর মেয়েটা বলে তার উপর এলিগেশন লাগানো হয়েছে, সে নাকি মিকির থেকে টাকা নিয়ে হিরোমাসার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সে আরো বলে আমি জানি না কারা এসব করছে, কিন্তু যারা এসব করছে তারা আমার সম্পর্কে সব তথ্য জানে। আর এ কারণেই আমি নিজের আর আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য এখানে পালিয়ে এসেছি। এইসব শুনে তো মিকি অনেক বেশি রেগে যায়, তাই সে মেয়েটাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে হিরোমাসা আর তার লোকেরা বেশ খুশি ছিল। তারা বলছিল এখন তো আর কোনো কিছুই হিরোমাসার জেতার পথে বাধা হতে পারবে না, কেননা মিকির ফলোয়ার কমে যেতে শুরু করেছে। আর সকলের কাছে হিরোমাসাই এখন সঠিক, যাকে কিনা মিকি ফাঁসানোর জন্য চেষ্টা করেছিল। সবাই তো তাই ভাবছে। তো তখনই সেখানে মিকি চলে আসে। সে হিরোমাসাকে বলতে থাকে সে আর কত নিচে নামবে, সে যা করছে অনেক বেশি অন্যায় করছে। হিরোমাসা তখন মিকির কথায় কোনোই গুরুত্ব না দিয়ে তাকে অপমান করতে থাকে। তার লোকেরাও মিকিকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। মিকি তখন রেগে গিয়ে হিরোমাসার উপর হাত উঠাতে যায়, কিন্তু তখনই সেখানে কাডোয়াকি চলে আসে আর হিরোমাসার মুখে একটা ঘুষি মেরে বসে আর হুমকি দিয়ে বলে সে যেন মিকিকে অপমান করার কথা তার কল্পনাতেও না ভাবে। হিরোমাসাও তাকে তখন হুমকি দেয় আর বলতে থাকে তার উপর হাত উঠিয়ে কাডোয়াকি অনেক বড় ভুল করলো, এ কারণে সে পস্তাবে। তখনই হিরোমাসার লোক সেখানে পুলিশ নিয়ে চলে আসে। পুলিশরা কাডোয়াকিকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়।
যাবার আগে সে মিকিকে বলে যে করেই হোক মিকিকে এই ইলেকশন জিততেই হবে, কেননা এর সাথে কাডোয়াকিরও জিত রয়েছে। তো এই সমস্ত ঘটনায় মিকি অনেক বেশি ভেঙে পড়ে। পরদিন সকালে কেসারাগি মিকির সাথে দেখা করতে আসে। মিকি তাকে বলে তাকে বাঁচানোর জন্যই কাডোয়াকি এমনটা করেছে, যাতে করে মিকি হিরোমাসার উপরে হাত না ওঠায়। সে আরো বলে সে পুলিশের কাছে গিয়ে সব সত্যিটা এক্সপ্লেইন করবে। কেসারাগি তখন তাকে বলে কাডোয়াকি যা করেছে সবটা মিকিকে ইলেকশনে জেতানোর জন্যই করেছে, আর সে সবসময় চেয়েছে মিকি যাতে ইলেকশনে জিতে যায়। তাই মিকি যদি এখন এমন কিছু করে তবে কাডোয়াকির সব পরিশ্রম বৃথা যাবে, কেননা ফিজিক্যাল ভায়োলেন্সে ইনভলভ থাকলে সেই ব্যক্তি কখনোই ইলেকশন করতে পারে না। তাই মিকির এখন সবকিছু ভুলে নিজের ইলেকশনের দিকে ফোকাস করা উচিত। এ কথা বলেই কেসারাগি সেখান থেকে চলে যায়। মিকি আবারও নিজের ইলেকশনের ক্যাম্পেইনে নেমে পড়ে আর সাধারণ জনগণের কাছে গিয়ে ভোট চাইতে থাকে। তাদের ইলেকশনের আর মাত্র একদিন বাকি ছিল, আর শেষের দিন তাদের সাধারণ জনগণের উদ্দেশ্যে লাস্ট স্পিচ দেওয়ার কথা। মিকি তো বেশ আপসেট ছিল, কেননা কাডোয়াকি তার পাশে নেই। সে অনেক বেশি চিন্তিতও ছিল। তখনই তার বন্ধু এসে তাকে সাহস যোগায়। এরপর মিকি তার ফাইনাল স্পিচ দেওয়ার জন্য চলে যায়। সেখানে তাকে সাপোর্ট করার জন্য তার বন্ধুরা, কেসারাগি সকলেই উপস্থিত ছিল। এখানে মিকি সকলকে উদ্দেশ্য করে বলে আমি আজ আপনাদের সাথে সম্পূর্ণ সততার সাথে কথা বলবো আর আপনাদের সব সত্যিটা জানাবো। সকলেই মিকির এমন কথায় বেশ অবাক হয়ে যায়। মিকি বলে প্রথমে সে শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্যই ইলেকশনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। সে কেবলমাত্র নিজের কথাই ভেবেছিল, সাধারণ মানুষের কথা ভাবেনি। কিন্তু পরবর্তীতে আমার জীবনে এমন একজন এসেছে যে আমার ভাবনা পরিবর্তন করে দিয়েছে, আমাকে এটা বুঝিয়েছে মানুষের ভালোবাসা আমাদের জীবনে কতটা প্রয়োজন। এ কারণে আমি তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, কেননা সে আমাকে বুঝিয়েছে একজন সত্যিকারের পলিটিশিয়ান কখনোই নিজের স্বার্থের কথা ভাবে না, জনগণের কথা ভাবে। মিকি তখন উপস্থিত সকলকে কথা দেয় সে ঠিক তেমন প্রাইম মিনিস্টার হয়ে দেখাবে যেমনটা তারা সকলেই সবসময় চেয়েছে। মিকি যখন এসব কথা বলছিল তখন সে কাডোয়াকির কথাই ভাবছিল। একজন মহিলা তখন বলে ওঠে সে নিজের ভোট মিকিকেই দিবে। এরপর সে যেই বাচ্চাদের আগে সাহায্য করেছে তারাও তাকে সাপোর্ট করতে থাকে। ধীরে ধীরে সব মানুষই মিকিকে সাপোর্ট করতে শুরু করে আর জানায় তারা নিজেদের ভোট তাকেই দিবে। সকলেই এরপর মিকির স্পিচে হাততালি দিতে থাকে, কারণ সে সম্পূর্ণ সততার সাথে জনগণের সাথে কথা বলেছে। মিকিও তখন সকলকে ধন্যবাদ জানায়। তখনই সে ফিল করে কাডোয়াকি ভিড়ের মধ্যেই উপস্থিত আছে, তাই সে দ্রুত নিচে নেমে আসে আর সকলের মাঝে কাডোয়াকিকে খুঁজতে শুরু করে। আর কিছুক্ষণ পরই সে তাকে পেয়েও যায়। আর মিকি এখানে তাকে দেখে বেশ ইমোশনাল হয়ে যায়, তাই সে নিজের সব ফিলিংসের কথা তাকে বলতে থাকে। ফাইনালি মিকি কাডোয়াকিকে প্রপোজ করে। কাডোয়াকি তো প্রথমে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরই সে মিকিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে এই ইলেকশন তো সত্যিই আমার সম্পূর্ণ জীবন বদলে দিল। এরপরই সে মিকিকে কিস করে। উপস্থিত সকলেই তাদের এভাবে দেখে চিয়ার আপ করতে থাকে। সকলেই অনেক বেশি হ্যাপি ছিল। পরের দৃশ্যেই আমরা দেখি ইলেকশনের রেজাল্ট দিয়ে দিয়েছে আর ফাইনালি মিকি ইলেকশনে জিতেছে। সকলেই মিকিকে কংগ্রেচুলেট করতে থাকে আর সবাই খুশি ছিল তার এই ফলাফলে। কাডোয়াকিও মিকির জন্য অনেক বেশি খুশি ছিল। এরপর মিকি আর কাডোয়াকি সেই রেস্টুরেন্টে লাঞ্চ করতে যায় যেখানে তাদের প্রথম ডেটে যাওয়ার কথা ছিল। সেখানে তারা নিজেদের পছন্দের খাবার খায় আর অনেক ভালো টাইম স্পেন্ড করে। ব্যাকগ্রাউন্ডে মিকি বলতে থাকে একজন সঠিক সঙ্গী আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে আর আমাদের একজন বেটার মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, যেমনটা আজ আমি পরিণত হয়েছি। তো এই সবের মধ্য দিয়েই এই গল্পটারও এখানেই হ্যাপি এন্ডিং হয়। তো এক সাধারণ মেয়ের প্রাইম মিনিস্টার হয়ে ওঠার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।